শ্মশানের আগুন তখনও নিভে যায়নি। দাউ দাউ করে জ্বলছে রাম রাম চৌধুরীর চিতা। আর ঠিক সেই সময় শোনা গেল এক বিভীষিকাময় বিকৃত হাসির শব্দ। সেই হাসি যেন প্রতিজ্ঞা করে ফেলেছে, চৌধুরী বংশকে ধ্বংস না করা পর্যন্ত তার যে বিরাম নেই। নমস্কার, আপনারা শুনছেন গল্পমালা। গল্পমালার আজকের পর্বে আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিক সিরিজের একটি গল্প। রচনায় তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারাদাস বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। তার জন্ম 15ই অক্টোবর 1947। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও সম্পাদক। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র হলেও পিতৃপরিচয়ের বাইরেও নিজস্ব সাহিত্য ভাবনা ও ভাষার জোরেই তিনি পরিচিতি অর্জন করেছিলেন। তার লেখা উপন্যাস ও গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কাল নিরবধি, সপ্তর্ষির আলো, কক্ষপথ ইত্যাদি। এছাড়াও তাঁর লেখা কাজল উপন্যাসটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত অপরাজিত উপন্যাসের ধারাবাহিকতা। তবে তাঁর সবচেয়ে স্মরণীয় ও জনপ্রিয় সৃষ্টি হল তারানাথ তান্ত্রিক। এই চরিত্রটির সূচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর তারাদাস বন্দ্যোপাধ্যায় সেই চরিত্রকে কেন্দ্র করে রচনা করেন একের পর এক তন্ত্র সাধকের অভিজ্ঞতার গল্প। তার এই গল্পগুলো প্রকাশিত হয়েছিল দুটি গ্রন্থে, তারানাথ তান্ত্রিক এবং অলাত চক্র। এছাড়াও তিনি আরণ্যক উপন্যাসের সম্পাদক হিসেবেও কাজ করেছিলেন। দুর্ভাগ্যবশত 18ই জুলাই 2010 সালে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজকের গল্পে তারানাথ তান্ত্রিক আছেন ঠিকই, কিন্তু প্রশ্ন একটাই, তিনি কি আজকে সাফল্য পেলেন? চলুন শুরু করা যাক আজকের হাড় হিম করা গল্প। হেডফোনটা লাগিয়ে নিন, ঘরের আলো একটু কমিয়ে দিন, আর চলুন সবাই মিলে ডুবে যাই তারানাথ তান্ত্রিকের সেই ভয়ঙ্কর রাতের গল্পে। তারানাথ বলল, রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে, পথ পেছল। সারাদিন জল হয়ে সবে একটু খান্তি দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ। ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গাঁয়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, আরে তাড়াতাড়ি পা চালাও হে সব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের ওপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউড়ির ডালের মতো হড়হড়ে হয়ে আছে। তাতে কাঁধের ওপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়? রামরাম চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা হড়কায় এবং স্বগত চৌধুরী মশাই আমাদের কারো ওপরে পড়েন, তাহলে তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি 15-16 জন মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বাঁয়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর দুই ছেলে, ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে 50-এর ওপরে। কয়েক পা চালিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গাঁয়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন।
ধনোপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার ঘাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসায় সমান তেজে বজায় থাকবে তারা। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। ৭৪ বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্যি স্বাস্থ্য। সপ্তাহে ২ দিন পাঁঠার মুড়ো খেতেন। ১.৫ সের দুধ জাল দিয়ে আধসের করে সকালের জল খাবার। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পর ২০টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না তার কাছে। জীবনে একটা চোঁয়া ঢেকুরও তিনি তোলেননি। এই রকম মানুষ ছিলেন রামরাম। ৩-৪ দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারাদিনের জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে গেলাসের জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে সবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনার কেষ্টকে আমার ঘরে আসতে বলো। এসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক। 2 ছেলে ধড়মড় করে উঠে ভেতর বাড়িতে গিয়ে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না কিন্তু রামরাম। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। 2 ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন, কি হয়েছে বাবা? এখানে এসে বসো দুজনে। কি হয়েছে, শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রামরাম বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে, আমার আর বেশি সময় বাকি নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীর কি অসুখ বলে মনে হচ্ছে? বলো তো, কালীগতি কবিরাজকে একটা খবর দেই। থাম, এ কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো তাতে কি? রান্না পুড়ে গিয়েছিল হয়তো। না, এ সেরকম তেতো না, এ অন্যরকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করবি না। আমি সব চুলচেরা ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারিটা খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুমের মধ্যেই কখন পরপারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানো শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউই খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। পৌঢ় বয়সে বাপের অধীন থাকা বড় কষ্টের। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানান উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন।
রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রাম রাম ইলিশ হাতে এসে বলল, এই দেখ, কানাই জেলে কত বড় মাছ দিয়ে গিয়েছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এ গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক, একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে তার স্বাদ হয়। যাও, জালা থেকে পাটনাই বালাম চাল সের দুই বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওরা উঠে খাবেখন। সময় যায়, উনুন ধরে গেল, মশলাও বাটা হয়ে গিয়েছে। দুই বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন। দুই বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রাম রাম মাথা নেড়ে বলেন, হুম, আরও একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টে হয়তো হুকুম হতো রান্না শুরু করবার। কাজেই ঠিক সময় গেছেন রাম রাম। আরও আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু বেলা 9টা থেকে আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝুপঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতিক তো ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ, বুঝলেন। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছই। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই, জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, আহা, সে রয়েছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারা রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে। বিপদ হলো। এই বলে যতীন ঘোষাল থামলেন। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে এগোন সবাই। গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়ে গিয়ে তবে সেখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমার তখন যদিও 17-18 বছর বয়স, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে তখন। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন কিছু একটা খারাপ ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো, এমনটাই মনে হতে লাগলো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাঁধা আছে, তার নিচেই মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা আর বসে কেন বাবা, চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো ভালো করে। ভালোয় ভালোয় কাজটা হয়ে যেতে পারলে বাঁচি, আর বিশ্রাম করতে হবে না। দেখছো না আকাশের অবস্থা। নিঃশব্দে কাজ চলতে লাগলো।
কেবল পুরুত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতার ৩য় অধ্যায়ের পাঠটাই শোনা যাচ্ছে, আর হুঁকোর সুরসুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালাঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদেরই বন্ধু হরেন, সে তামাক খায় না, এক চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎ শুনলাম হরেনের ভীত গলা, কে কে রে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষাল এরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে রে হরেন? কয়েকটা মাত্র লণ্ঠন সম্বল, বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কতটুকু দূর হয়? লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমরা চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওই দিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হৈ হৈ করে একটা লাঠি হাতে ঝোপটার ওপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরোলো না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতুও নয়। দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা থাক থাক, এখন কাজ শুরু করে দাও। আর তোমরাও বাপু বিদঘুটে, অসময়ে তোমাদের ইয়ে জাগিয়ে উঠল। বন্ধুকে একা ফেলে যাওয়ার কি দরকার ছিল? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন। ঘনরাম ও কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন। সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে না কেন? কত বড় একটা পুণ্যবান মানুষ, তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রাম একেবারে অন্ধকার হয়ে গেল, অমন মানুষ আর হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে হঠাৎ একটা শেয়াল ডেকে উঠল। জোলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুড়ুক ভুড়ুক হুঁকোর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানুষই উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ সুখটির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই।
চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, এগিয়ে দেখো না কি ব্যাপার, ভয় কি, না হয় আমিও যাচ্ছি, লণ্ঠনটা নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না, ভয়ের কি আছে, তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কি না। লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দ এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা কিন্তু ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলল, এ কি, তুমি কে, কে তুমি? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি আর শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাঁড়িয়ে দাহ কাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই এই তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, ও জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে এদিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই তখন নিশ্চয়ই ঝোপের মধ্যে ছিল। বেটা মহাপাজি, অত করে ডাকাডাকি করা হলো, তার কোনো সাড়া শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, পাগল বোধহয়, চোখের দৃষ্টি দেখছ না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম ও পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভ্রু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোমার বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীপদর কথাগুলো ভয়ানক গুরুত্ব কারো কাছে লাগল না। ঘনরাম বললেন, যা ভাগ, পাগল কোথাকার। যতীন, তোমরা এটাকে ভাগাতে পারছো না? যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশান্ত হওয়ার পরও শ্রীপদর তেজ কমল না।
শুধু ভিটেটুকু আর বিঘে 2 খাস জমি সম্বল করে লোকটা সমান দন্তে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায়? এর মধ্যে পথে একদিন রামরাম এবং শ্রীপদর বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিল, এই যান যান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি, আরও 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্তনি নিয়ে নিলে ভাতে মরব না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আর আপনাকে ভয় পাই না, বুঝলেন? আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই, আমার নিজের ঘরেই আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারোর সঙ্গে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওইখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদর বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে আর বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল কেবল কয়েকটা আটপড়া খুঁটি, সেখানে তখনও দাঁড়িয়ে ধোঁয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিল কিছু বেঁচেছে কিনা। উত্তর পেল না। খাটের তলায় টিনের তোরঙ্গে সে যা রেখেছিল সেগুলো? তার বউ উত্তর দিয়েছিল, জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাওয়ার মতো চারদিকে তাকালো, যেন এতক্ষণে টের পেল তার স্বামী তার সামনে এসে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহবল গলায় বলল, কি আগুন! উফ, হুসহুস করে জ্বলছে একেবারে। শ্রীপদর বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার সাধের সামান্য কিছু গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার ওপর চোখের সামনে সে নিজেদের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কা সামলানো যে কঠিন। শ্রীপদও থাকলে তার কি হতো বলা যায় না। এর পরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। কখনো কখনো বলতো, উফ, বড় আগুন, হুসহুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদর বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল সে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। শ্রীবৎস চিন্তার গল্পটা একেবারে অলীক নয়। মানুষের দুঃসময় পড়লে ভাগ্য দেবতা তাকে অবনতির শেষ ধাপ অবধি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতে থাকে। বউ মারা যাওয়ার মাস 2 পরে শ্রীপদ খবর পেল কলেরার মোড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ ও রাতে শখের যাত্রা দলে গান গাইত, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতো শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয় একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলের মারা যাওয়ার ব্যাপারে অবশ্যই রামরামের কোনো হাত ছিল না।
থাকলেও পরোক্ষ, কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রামরাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপা মতো হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে, এরোর বাড়ি খেতে চায়। পাড়া গাঁয়ে তখন ভাত জিনিসটার কিন্তু অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। এখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে, খেতেও দেয়, কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনার বোধ কমে গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এই রকমই। ভোলেনি শ্রীপদ, আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার অব্যবস্থিত মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও এই হাহাকারের সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারত্রিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনেই পাগলটা যা তা কথা বলছে। আরে ছেলেদেরকে বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে এটাকে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন, এ লোকটা যখন পাগল, এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন আর ওর কোনো জ্ঞানগম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে এই হট হট গোছের একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের পা চাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি না। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তো কি, তাই কি? হ্যাঁ, এই তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে আবার এগোনোর আগেই শ্রীপদ ঘুরে সোজা হয়ে দাঁড়িয়ে নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফ দিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার আগে কেউ বুঝতেই পারল না যে কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদদা তো সাঁতার জানতো না, মরে যাবে যে। কেউই অবশ্য এগুলো না শ্রীপদর কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তার ঠিক কি। এছাড়া শ্রীপদর মতো হতভাগ্য আর বেঁচে থেকে কি করবে, এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ঘনরাম কেবল একবার বললেন, নেকামো, সাঁতার জানে নিশ্চয়ই, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পড়ি পড়ি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ঢালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবার ফেরা, কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের লোক আমরা, কেউই ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশ পুরুতো তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম।
এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধহয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল কেমন যেন ভয়ার্ত গলায় বললেন, ও কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে দেখি, এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার ওপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থাণুর মতো দাঁড়িয়ে হাঁ করে দেখছি সেই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তা আর জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতর আগুন জ্বলছেই বা কি উপায়? আমাদের গা বেয়ে তখন জল পড়ছে। এত ভিজে গেছি যে শুকোতে 1 হপ্তাহ লাগবে বলে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম চল, এ সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও, ঈশ্বর পরম করুণাময়। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, মর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন ফলার করবার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে আবার দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবার চিতা ফের জ্বলে উঠল কেন পণ্ডিত মশাই? কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। 2 ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন। দুজনে খুব ভাব। সম্পত্তি ভাগ করার প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের ওপর বর্তাবে। কৃষ্ণরামের একটিমাত্র ছেলে শিবরাম। সে বর্তমানে কলকাতায় গিয়ে কলেজে পড়াশোনা করে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এই কাহিনীর কিছু কিছু ঘটনা পরে আমি লোকের মুখে শুনেছি। কারণ চৌধুরী বাড়ির ভিতরে কি ঘটছে তা বাইরে থেকে জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাওয়ার আগেই এখানে বলে রাখি, সেটা রামের মৃত্যুর 2 দিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধেবেলায় তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই ওপরে আসবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশ আসন পেতে আহ্নিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচে থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছে, না না, যাও যাও, এখান থেকে যাও। তখনও আহ্নিক শুরু করেননি কৃষ্ণরাম। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ পাংশুটে। আশেপাশে আর কেউ নেই। বিকেল 5টা, 5:30টায় কাছারি শেষ হওয়ার পর এই চাকর বাকরদেরও একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে।
তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো ওপরে চলো। দাদার হাত ধরে ওপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার, তুমি চেঁচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন, তাই একটু ইতস্তত হয়ে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা, কোথায়? কাছারি শেষ করে ওপরে আসছি। একতলার বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো সেই চেহারা, বুঝলি, সেদিন যেমনটা দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো পরে দেহ ভেসে উঠেছিল, সে খবর তো জানো। তুমি হয়তো আলো আঁধারিতে ভুল দেখেছ। ঘনরাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথাও বলল। কথা বলল? কি রকম? সেদিনের মতো আঙুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকুক। বাবার জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবু বাবা জ্যাঠার সঙ্গে তর্ক করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগলো। মূল বাড়ি পাকা। আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু ঘটল না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়াগাঁয়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়ল। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত, বুঝলি? বললাম, কি? সবগুলো গোলায় একসঙ্গে আগুন ধরল কিভাবে? একেবারে গায়ে গায়ে তো আর সেগুলো দাঁড়িয়ে নেই। আশ্চর্য, এ যেন মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারানাথ, চাকরগুলোর ভেতর কেউ করেনি তো? যা, তা কেন করবে? কোনো কারণে হয়তো মালিকের ওপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাঁদছে। এরা কেউ নয়। তাহলে? জানি না। ধন্য ঘনরামের স্থৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই, কে আছিস? বাড়ি থেকে গোটা কতক সুপুরি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয়ে ভয়ে বললেন, সুপুরি দিয়ে কি হবে চৌধুরী মশাই? ঘনরাম উত্তর দিলেন না।
কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে দু একখানা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, আরে এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভেতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশুনো আর হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না, বললেন, বোকামি করিস না কেষ্ট, বুঝে দেখ আমাদের বংশের বৃদ্ধি নেই একদম, ওই শিবুই যা। তোর আমার ভালো মন্দ কিছু হলে শিবু ভেসে যাবে যে, ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো, বুঝলি? শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানালার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলবার জন্য জানালা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন বাগানে নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বলল, মনে আছে তো? হ্যাঁ। তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি বাগানে আম গাছের তলায় ও কে দাঁড়িয়ে আছে। কমলা তাড়াতাড়ি জানলার কাছে গেলেন। কই, কেউ নেই তো। ঘনরাম বিহবল গলায় বললেন, নেই? তাহলে কোথায় গেল? ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাস মতো হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগল। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীর সঙ্গে সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময় বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয় হয়। সে গল্প তো তোমরা জানো। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন। বেলা ওই 2:30-3টে হবে। চৈত্র মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে, কোথায়? বাইরে, আপনার নাম করে বলছিল। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, যা এখানে নিয়ে আয়। তোর মামার বাড়ির কেউ না তো? না, আমি তাদের সবাইকে তো চিনি। এই লোকটা ওই ভিখিরি মতন, কেমন একটা যেন নোংরা পানা। কৃষ্ণরাম রীতিমতো অবাক হয়ে বললেন, ভিখিরি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, ওই কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই।
আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো, তার মনে আছে তো? ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীপদ। শ্রীপদকে মনে আছে কিনা সেটাও জিজ্ঞেস করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমিজমা ভাগ চাষিদেরকে দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে একটা বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এ কাহিনী বলতে আমার ঠিক ভালো লাগছে না, বুঝলে? রামের মৃত্যুর পর থেকে সবটাই মরে যাওয়ার, উড়ে পুড়ে যাওয়ার এক ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে, এ দেখতে বা ভাবতে ভালো লাগে না সত্যি। তবু শুরু যখন করেছি শেষ অবধি তো বলি। কৃষ্ণরাম সাধনোচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময় পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভুলবারই চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সবসময়ই থাকে। তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স 40। কলকাতার যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল, তার 3 দিকে ঘর আর মাঝখানে ছিল উঠোন, আর উঠোনে চৌবাচ্চা। স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে বড় উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমার, অর্থাৎ কৃষ্ণরামের স্ত্রীর, অনেক বয়স হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে তাদের কষ্ট হয়। শিবরাম জনাতিনেক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ গাঁথবার ব্যবস্থা করল। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধেবেলা ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? হ্যাঁ রে, কাজের চাপ ছিল আজকে খুব। মিস্ত্রিরা গেল কোথায়? ওই কাজ শেষ করে জল খাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। হ্যাঁ, বেশ করেছিস। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় দেখি, ভাত মুখটা একেবারে ধুয়ে নেই। হ্যাঁ। বলরাম ওপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেব হে? একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জলজলে 2 চোখ তুলে সে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতেই তো এলাম। শিবরামের ভয়ার্ত চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো এক লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? শিবরাম ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। এ কি? কে উবে গেল? কে এসেছিল? জিজ্ঞেস করল শিবরামের ছেলে। কমলা আর নিরুপমাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখেছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন।
কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহুল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করল, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিলে? তারা অবাক হয়ে বলল, না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে এলাম। কেন বাবু? না, কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাওয়ার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই, তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না, মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজান্ত মানুষই যদি উবে যেতে পারে তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সব কিছু ঢাকা দেওয়ার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে সে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে, ছি বাবা, কি করছো? ওদিকে চলো তো, কি হচ্ছেটা কি? শিবরাম ব্যস্ত হয়ে বলে, আরে দাঁড়া দাঁড়া, একটুকু ঢেকে দিয়ে যাই, আজকাল সবকিছু কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাত্রে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেওয়ার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলে, করছো কি? লেপটা নিয়ে এলাম তাক থেকে নামিয়ে, যা দিনকাল পড়েছে, চাপা দিয়ে শো, কে কখন উবে যায় ঠিক কি? তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপাচুপি দিয়ে থাকো, আমি দেখে আসি খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে সে স্বামীকে জোর করে বসায় এবং বলে যে এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। তখন পাল্টা সে বলে, আরে গরম তাই কি, ছেলে যদি উবে যায়। বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমে কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এ অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না, কলকাতার খরচ চালাবে কে? দেশে যা জমি আছে তার আয় চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়? কাজেই মায় ছেলেতে ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পর আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে আর ক্ষতি কি? এই সময়ে এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন বছর 45 হবে। মাঝে মাঝে আমি তখন গ্রামে আসি, আবার কোথায় উধাও হয়ে যাই। দাড়ি গোঁফ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে তখন, বুঝলেন। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবাই জানেন, আচ্ছা এর কি কোনো বিহিত হয় না? বললাম, কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে আমার মন চায় না, কিন্তু ঠাকুরদা মারা যাওয়ার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদর কথা, তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই? আমার মা ঠাকুমা জেঠমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করবার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না,
যদি ওই হোম আমি শেষ করতে পারি তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথার সুরে একটু অবাক হয়ে বলল, কেন, শেষ করতে পারার অসুবিধে কি? সে তোমাকে এখন বলবো না। তুমি কি চাও আমি ওই হোম করি? নিশ্চয়ই, সবার মঙ্গল হবার যদি কিছুমাত্র সম্ভাবনাও থাকে তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যার রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো। আমি এই ফর্দ দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাবক্ষণ। রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। বলরাম বলল, হ্যাঁ, আপনি কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আর্চা করে, তাকেই বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিধ ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফলশুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো আপনাদের মতের হোম কিছু জানি না। বললাম ও বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে এলো। হেসে বললাম, কিছু ভয় নেই ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ হওয়ার পরে বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে, ভয় পেও না। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি তো চেষ্টা করবেই যাতে আমি হোম শেষ না করতে পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি, বাড়ির ছাদে দড়াম করে এক বিকট আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে। বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সহজ কথা? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্য অর্ঘ্য দেওয়ার পর বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে চারিদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে খুব সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় হাজারখানেক কাক মাথার উপরে উড়লে কেমন লাগে। সেই অমানিসার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাকে খান খান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বারে পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হওয়ার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হবে হোম। প্রথমে দীপ এবং পরে ধূপধুনুর আরতি। নর কপালে শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দীপের আরতি চলছে।
নারকেলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম পুঁতি গন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপারটা কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতো এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্ত জবা ছুঁড়ে দিলাম ধনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে ধুনুর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কিন্তু কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে এসেছে। আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির ওপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিধ এগিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন হঠাৎ কমে এসেছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি, দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কিন্তু কি করে তা হবে? বিঘৎ প্রমাণ উঁচু মাটির বেদি করে তার ওপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতসেঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এ যেন মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিচকিরি দিয়ে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখনও আমার ওপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড় হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসমুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল গড়াতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিধ সব ভাসিয়ে নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞেস করলাম, চৌধুরী পরিবারের কি হলো? এরপর তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যিই তাদের বংশে বাতি দিতে কেউ নেই। আমরা দুজন চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না কেমন? যাই হোক, জিতটা তো পীড়িতজনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না। বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে? এসব নিয়তির অখণ্ড বিধান।
আমরা উঠে আসছি, তক্ষুনি তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা আর নিরুপমা অতি বৃদ্ধ হয়েও এখনও বেঁচে আছেন, থাকেন কাশীতে, সম্বল খুব সামান্যই। ওই কোনো রকম কষ্টে সৃষ্টে তাদের দিন চলে যায়। সমাপ্ত হল তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক সিরিজের একটি গল্প, রাম রাম চৌধুরীর মৃতদেহ। কেমন লাগলো আপনাদের আজকের পর্বটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান, অথবা যদি এই তারানাথ তান্ত্রিক সিরিজের আরও গল্প শুনতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে।